প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সার্ক এডুকেশনে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আমি তোমাদের সাথে আছি জয়শ্রী ভট্টাচার্য। আজ আমি তোমাদের বিজ্ঞান পড়াবো। দেখো, আজকে আমি তোমাদেরকে যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে অধ্যায় 12। অধ্যায়টার নাম হচ্ছে জলবায়ু পরিবর্তন। অধ্যায়টার নাম হচ্ছে জলবায়ু পরিবর্তন। আমি এখানে অধ্যায়টা লিখে ফেলি। সবাই একটু তোমাদের বইয়ের মধ্যে দেখো তো জলবায়ু পরিবর্তন অধ্যায়টা। আমরা আজকে জলবায়ু পরিবর্তন এই অধ্যায়টা আমরা বুঝবো এবং এই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ এবং নীলকরণ আলোচনা করব। তো সবার বইয়ে এটা হচ্ছে 81 পৃষ্ঠা। সবাই একটু বইয়ে বের করে দেখো যে জলবায়ু পরিবর্তন অধ্যায়টা আসলে আমরা জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝি সেটাই এই অধ্যায়ের মধ্যে লেখা আছে এবং জলবায়ুর সাথে আরও অন্যান্য কিছু জিনিসের সম্পর্ক আছে, এগুলো এই চ্যাপ্টারের মধ্যে দেয়া আছে মূলত। তো প্রথমে দেখো, আমি শুরু করি। জলবায়ু পরিবর্তন। জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। কোনো অঞ্চলের আবহাওয়া কখনো স্বাভাবিক থাকতে পারে, আবার কখনো চরম অবস্থা দেখা দিতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন ওই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা দ্বারা নির্ণয় করা যায়। আবহাওয়ার এই ভিন্নতা একটি স্বাভাবিক ঘটনা। অপরদিকে আবহাওয়া উপাদানগুলো উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। তার মানে আবহাওয়ার যে পরিবর্তন হয়, এই উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তনগুলোই হচ্ছে জলবায়ু পরিবর্তন। আমরা এর আগের চ্যাপ্টারে আবহাওয়া এবং জলবায়ু চ্যাপ্টারে বুঝেছিলাম যে আবহাওয়া কি, জলবায়ু কি। এখন আমরা পড়তেছি যে জলবায়ু পরিবর্তনটা মূলত কি। তো কোনো স্থানের জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না, তবে আমরা এখন জলবায়ু পরিবর্তন উপলব্ধি করতে পারি। চলো বিষয়টি যাচাই করে দেখা যাক। যেমন বৈশ্বিক উষ্ণায়ন। পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করার মাধ্যমে আমরা পৃথিবীর গড় তাপমাত্রা নির্ণয় করতে পারি। লেখচিত্র আছে একটা, দেখো তোমাদের পৃষ্ঠা 81-তে। এই লেখচিত্রতে 1860 সাল থেকে 2000 সাল পর্যন্ত কিভাবে জলবায়ু পরিবর্তন হয়েছে, অর্থাৎ বৈশ্বিক গড় তাপমাত্রা মানে হচ্ছে আমাদের যে গড় তাপমাত্রা, যেটা সম্পূর্ণ বিশ্বের এই পৃথিবীর এই গড় তাপমাত্রা মানে সকল স্থানের তাপমাত্রাগুলোকে কি করতে হবে, যোগ করে গড় কীভাবে বের করে আমরা জানি যে যতটা আমরা দেশের তাপমাত্রা যোগ করব ঠিক তত দিয়ে ভাগ করতে হবে। যেমন 5টা দেশের তাপমাত্রা যদি আমরা যোগ করি তাহলে সেই যোগফলকে 5 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে আমরা গড়টা পেতে পারি। তো সকল দেশের অর্থাৎ পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা এইভাবে কি করব, আমরা গড় বের করব। গড় বের করে এই গড় তাপমাত্রা দেখো 1860 সাল থেকে 2000-এর দিকে দেখো শুধু বাড়ছে, কিন্তু কমছে না। শুধু বাড়তে একটা পর্যায়ে কি হয়েছে, এইভাবে বাড়তে বাড়তে উপরের দিকে গেছে। মানে উপরের দিকে যাওয়া মানে বোঝানো হয়েছে যে তাপমাত্রা শুধু বেড়েই চলেছে, কমেনি। তো লেখচিত্রটি দেখা গেল পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর উঠানামা করছে, তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে কি বলে, বৈশ্বিক উষ্ণায়ন বলে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে, যেমন বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আবার আরেকটা লেখচিত্র দেখো, ঢাকার গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটছে। তো ঢাকার একটা দেখো বার্ষিক গড় তাপমাত্রা পরিবর্তনের একটা লেখচিত্র আছে, ওইটাতেও দেখো বাড়ার কথাই বলা হয়েছে, যে ক্রমশ বাড়ছে। যে এরপরে একটা দেখো বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি আর গ্রিন হাউস প্রভাব। তো গ্রিন হাউস প্রভাবের একটা পরীক্ষা আছে তোমাদের, পরীক্ষাটা তোমরা সবাই পড়বা, যে কাজ এবং কাজ থেকে আমরা কি বুঝি সেটাই এখন আমরা দেখি। যে বিকার দিয়ে ঢেকে রাখা বরফখণ্ডগুলো খোলা বাতাসে রাখা বরফখণ্ডের তুলনায় আগে গলেছে। অর্থাৎ তুমি যদি একটা পাত্রের মধ্যে কি করো, পাত্রের মধ্যে বরফ নাও, 2টা পাত্রের মধ্যে বরফ নিলা তুমি। তো 2টা পাত্রে বরফ নেওয়ার পর একটা পাত্রকে তুমি ঢেকে রেখে দিলা একটা কাচের বিকার দিয়ে, আর আরেকটা পাত্র থাকলো খোলা। তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিকার দিয়ে ঢেকে রাখা বরফখণ্ড খোলা বাতাসে রাখা বরফখণ্ডের তুলনায় আগে গলেছে। সূর্যের তাপ সহজেই বিকারের ভিতর প্রবেশ করতে পারে, কিন্তু বিকার থেকে সহজে বের হতে পারে না, ফলে বিকারের ভিতর দ্রুত গরম হয়ে ওঠে। অর্থাৎ কাচের তৈরি যে বিকার বা কাচের যে পাত্র দিয়ে তুমি ওইটাকে ঢাকলা, ওটার ভিতরে সূর্যের তাপ প্রবেশ করে ঠিকই, কিন্তু বের হয়ে যেতে পারে না, যার কারণে ভিতরে থাকা
পরিবেশটা গরম হয়ে যায় এবং বরফটা তাড়াতাড়ি গলে যায়। আর এটি হলো গ্রিন হাউস ধারণার মূল বিষয়। গ্রিন হাউস হলো কাচের তৈরি ঘর যা ভেতরে সূর্যের তাপকে আটকে রাখে, অর্থাৎ বাইরে থেকে সবুজ, ভিতরে কি থাকবে, গাছপালা থাকবে একটা কাচের ঘরের ভিতরে, যাতে বাইরের তাপমাত্রাটা কি হয়, ভিতরে প্রবেশ করে ঠিকই কিন্তু তাপমাত্রাটা বের হয়ে যেতে পারে না। সাধারণত শীত প্রধান দেশে কি হয়, অতিরিক্ত শীতের কারণে গাছপালা মরে যায়। তো এক্ষেত্রে কি করা হয়, উদ্ভিদ গাছপালা এগুলোকে রক্ষা করার জন্য কাচের তৈরি ঘর তৈরি করা হয়, যাতে কি হয়, তাপমাত্রাটা ভিতরে প্রবেশ করে কিন্তু বাইরে হয়ে যেতে না পারে। তো বের হয়ে গেলে কি হবে, তাপমাত্রা অভাবে মানে অতিরিক্ত ঠান্ডার কারণে কি হতে পারে, গাছপালাগুলো মরে যেতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণ তাপ সংরক্ষণ করে রাখার জন্য কাচের তৈরি ঘরের ভিতরে রাখা হয়। তবে শীতেও গাছপালা এই ঘরের ভিতরে উষ্ণ ও সজীব থাকে। গ্রিনহাউস প্রভাব ও গ্রিনহাউস গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলও গ্রিনহাউসের ন্যায় কাজ করে। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিনহাউসের কাচের দেয়ালের মতো কাজ করে। দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভিতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয়। কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলের ওই গ্যাসগুলোর কারণে আটকা পড়ে, ফলে রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে। তো কিছু তাপ কি হয়, কিছু তাপ যে পৃথিবীতে আটকা পড়ে, যার কারণে রাতের বেলাও পৃথিবী কি হয়, কিছুটা হলেও উষ্ণ থাকে। আর তাপ ধরে রাখার এই ঘটনাকে বলে গ্রিন হাউস প্রভাব। তাপ ধরে রাখার জন্য দায়ী এ সকল গ্যাসই হলো গ্রিন হাউস গ্যাস। অর্থাৎ আমরা দেখি যে এখানে কোনো কাচের ঘর না থাকলেও সেটা কাচের ঘরের যে কাজটা করে একইভাবে কি করে, কাজ করে, যার কারণে একে বলা হয় গ্রিন হাউস প্রভাব। আর যে সকল গ্যাস তাপ ধরে রাখার জন্য দায়ী তাদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। মানুষের কর্মকাণ্ড ও বৈশ্বিক উষ্ণায়ন। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও যানবাহনে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে অনেক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। পাশাপাশি বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমছে, ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেশি করে তাপ ধরে রাখছে, ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তার মানে কার্বন ডাইঅক্সাইড বাড়ার সাথে সাথে কি হয়, যত বেশি কার্বন ডাইঅক্সাইড তত বেশি তাপ কি করে সে ধরে রাখে। তো বেশি কার্বন ডাইঅক্সাইড হওয়ার কারণে তাপও বেশি বেশি ধরে রাখে, যার কারণে কি হয়, যার কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়ন পর্যবেক্ষণ। তাপমাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি আমরা হিমালয় পর্বতমালার হিমবাহ গলনের হার থেকেও বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি নিশ্চিত হতে পারি। এছাড়া বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে বৈশ্বিক উষ্ণতা মানে কি, যে পৃথিবীর যে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, মেরু অঞ্চলের অর্থাৎ বরফ যে অঞ্চলগুলোতে থাকে, মেরু অঞ্চল, আমাদের পৃথিবীর দুটা মেরু আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এই যে মেরু অঞ্চলে যে দেশগুলা, সেগুলোতে কি থাকে, সেগুলোতে বরফ থাকে। তো এই বরফগুলো কি হয়, গলে যায়। যেহেতু পুরা পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, তাই বরফগুলো এই তাপমাত্রাতে কি হয়ে গলে যাচ্ছে, আর সমুদ্রে পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে বরফগুলো গলে কি হয়, সমুদ্রে কিন্তু গিয়ে পতিত হয়। তো যার কারণে বরফ যত বেশি গলছে, সমুদ্রে পানির উচ্চতাটাও তত বেশি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তারপরে বিষয়টা দেখো, জলবায়ু পরিবর্তন। বিজ্ঞানীরা ধারণা করছেন জলবায়ুর এই পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করবে, এ দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলবে। জলবায়ু পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে, যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে, হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবেলা করার জন্য আমরা দুটি কৌশল অবলম্বন করতে পারি। একটি হলো জলবায়ু পরিবর্তনের হার কমানো, যাতে জলবায়ু পরিবর্তনটা কম হয়। কম হলে কি হবে, এর ক্ষতিকর যে প্রভাবগুলোও কি হবে, কমে যাবে। অপরটি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। তো
তো অভিযোজন কি, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোকে কি বলে? অভিযোজন বলে। তার মানে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটার সাথে নিজেকে খাপ খাওয়াতে হবে এবং পরিবেশকে কি করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যাতে এই পরিবেশটা এটার সাথে কি হয়ে যায়, খাপ খেয়ে যায়, যাতে কি হয় না, এতে পরিবর্তন কোনো প্রভাব ফেলতে পারে না, ক্ষতিকর কোনো প্রভাব ফেলতে পারে না। তার মানে পরিবেশেরও পরিবর্তন হতে হবে, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পরিবেশেরও পরিবর্তন হতে হবে। যদি পরিবেশ পরিবর্তন না হয়, শুধু জলবায়ু পরিবর্তন হয়, সেক্ষেত্রে পরিবেশের উপরে ক্ষতিকর প্রভাব তৈরি হবে। তাই অভিযোজন অর্থাৎ খাপ খাওয়াতে হবে, অথবা কি করতে হবে, অথবা জলবায়ু পরিবর্তনের হার কমাতে হবে। তো জলবায়ু পরিবর্তনের হার কমানো, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পারি। এজন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি ব্যবহার বাড়াতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস হ্রাস করতে পারি। দৈনন্দিন জীবনশক্তির ব্যবহার কমিয়েও আমরা কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে পারি। এই সকল কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন হ্রাস করতে সহায়তা করবে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। পৃথিবীর বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে জলবায়ুর যে পরিবর্তন ইতিমধ্যে সাধিত হয়েছে তার সাথে আমাদের খাপ খাওয়াতে হবে। পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজনের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। যেমন ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, উপকূলীয় বন সৃষ্টি, লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন, জীবনযাপনের ধরন পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানানো। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগুলি হতে পারে তার জন্য পূর্ব থেকে একটা ব্যবস্থা নেওয়া, অর্থাৎ সেটা হবে এটাকে মেনে নেওয়া এবং সেটার জন্য একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা। এটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। জলবায়ু পরিবর্তন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। ছবিতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বিভিন্ন উপায় দেখানো হলো। তোমাদের বইয়ে দেখো দুইটা ছবি আছে, কিভাবে খাপ খাওয়াতে হবে, অর্থাৎ বৃক্ষরোপণ করতে হবে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে, যাতে ঘূর্ণিঝড় হবে, আমরা জানি জলবায়ু পরিবর্তন হলে ঘূর্ণিঝড় হবে। তো ঘূর্ণিঝড় হলে কি করতে হবে, ঘূর্ণিঝড় হলে মানুষজন যাতে ঘরবাড়ি উড়ে যাবে, ক্ষয়ক্ষতি হবে, সেটার জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে, যাতে মানুষগুলো প্রাণে বেঁচে থাকতে পারে, তাদের একটা আশ্রয় দেওয়ার জন্য একটা আশ্রয়স্থল নির্মাণ করতে হবে। বাংলাদেশে পৃথিবীর দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। এ সকল দুর্যোগের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদী ভাঙন ইত্যাদি। এই আমাদের বাংলাদেশের জলবায়ু সম্পর্কে জানা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন। দেখো এই অধ্যায়টা আমরা সম্পূর্ণ শেষ করলাম। এখন দেখো আমি তোমাদের জন্য এই অধ্যায় থেকে 5টা শূন্যস্থান এবং নীলকরণ এখানে লিখেছি। এখন আমরা এগুলা পড়ব। দেখো কোনো স্থানের, মনে করো এখানে উত্তরটা লেখা নাই, তো দেখো তো তোমরা আমি উত্তরটা ঠিক লিখেছি কিনা। কোনো স্থানের দেশ হঠাৎ পরিবর্তন হয় না। আমরা একটু আগে অধ্যায়ে পড়েছি যে কোনো স্থানের জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না, তাই উত্তরটা হবে জলবায়ু। পৃথিবীর দেশ বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। পৃথিবীর দেশ বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। পৃথিবীর কি বেড়ে যাওয়াকে? পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে, তাই উত্তরটা হবে তাপমাত্রা। 3 নম্বর দেখো, দেশ হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। আমরা পড়েছি যে পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর হলো বায়ুমণ্ডল, তাই উত্তরটা হবে বায়ুমণ্ডল। 4 নম্বর দেখো, সৌরশক্তি হলো দেশ শক্তি। সৌরশক্তি হলো, আমরা একটু আগে পড়েছি যে নবায়নযোগ্য শক্তি হলো সৌরশক্তি, তো সৌরশক্তি হলো নবায়নযোগ্য শক্তি, তাই উত্তরটা হবে নবায়নযোগ্য। 5 নম্বর দেখো, রাতে ভূপৃষ্ঠ থেকে দেশ বায়ুমণ্ডলে ফিরে আসে। আমরা পড়েছি যে রাতেও পৃথিবী ভূপৃষ্ঠ কি থাকে? উত্তপ্ত থাকে, গরম থাকে, সম্পূর্ণ শীতল হয়ে যায় না। কারণ কি? কারণ রাতেও কি থাকে? কিছু পরিমাণে তাপ থাকে, কিন্তু দিনের বেলার চাইতে রাতের বেলা কম থাকে। কারণ কি? রাতে ভূপৃষ্ঠ থেকে তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে, তাপটা কি হয়? বায়ুমণ্ডলে চলে যায়। এখন দেখো আবার আমি শূন্যস্থানটা পড়ি। কোনো স্থানের দেশ হঠাৎ পরিবর্তন হয় না।
কোনো স্থানের জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না, তার মানে উত্তরটা হবে জলবায়ু। 2 নম্বর হচ্ছে পৃথিবীর দেশ বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। দেশ হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। সৌরশক্তি হলো দেশ শক্তি। সৌরশক্তি হলো নবায়নযোগ্য শক্তি। রাতে ভূপৃষ্ঠ থেকে দেশ বায়ুমণ্ডলে ফিরে আসে। রাতে ভূপৃষ্ঠ থেকে তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে। এখন দেখো মিলকরণ। মিলকরণ আমি উত্তর লিখে ফেলেছি। এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। তো বাম পাশে কি লেখা আছে? 1 নম্বর দেখো, তাপ ধরে রাখার ঘটনাকে বলে, আমরা পড়েছি একটু আগে অধ্যায়ে, তাপ ধরে রাখার ঘটনাকে বলে গ্রিন হাউস প্রভাব। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কি? ঘূর্ণিঝড়, নদী ভাঙন, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। 3 নম্বর দেখো আবহাওয়ার ভিন্নতা। আবহাওয়ার ভিন্নতা, আমাদের অধ্যায়ে একটা লাইন লেখা আছে যে আবহাওয়ার ভিন্নতা একটি স্বাভাবিক ঘটনা। এটা একটা স্বাভাবিক ঘটনা। 4 নম্বর দেখো বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। 5 নম্বর দেখো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তরকে কি বলে? বায়ুমণ্ডল। তাই উত্তরটা হবে বায়ুমণ্ডল। আশা করি তোমরা অধ্যায়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝে নিয়েছো এবং আমরা যে এখন শূন্যস্থান পূরণ এবং মিলকরণ পড়লাম, এই অধ্যায় থেকে আরও শূন্যস্থান এবং মিলকরণ অনেকগুলো কিন্তু আছে। তোমরা নিজে থেকে তৈরি করে এগুলো শিখতে হবে এবং এগুলো ভালো করে শিখবে, মুখস্থ করবে, বাসায় লিখবে এবং সম্পূর্ণ অধ্যায়টা খুব ভালোভাবে পড়ে ফেলবে। তো আশা করি তোমরা সব প্রশ্ন উত্তর ভালো করে শিখে নিবে। তাই আগামী দিন আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।